ইসরায়েল ইরানে পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আর এই উত্তেজনার আঁচ ছড়াচ্ছে বিশ্বজুড়ে। দুদেশই হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়ায় সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে এমন শঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ১ ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ফোনালাপে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট। পরে ট্রুথ সোশ্যালে দুদেশের পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই উল্লেখ করে তেহরান ও তেল আবিবকে সমঝোতায় আসার আহ্বান জানান ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র কোনোভাবে আক্রমণের শিকার হলে ইরানে নজিরবিহীন হামলার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অঞ্চলটির স্থিতিশীলতার স্বার্থেই যুদ্ধবিমান পাঠানো হবে বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ইং। অবিলম্বে ইসরায়েল ও ইরানকে হামলা বন্ধের আহ্বান জানান তিনি। আলোচনার মাধ্যমে তেহরান তেল আবিবের শান্তির পথ খোঁজা উচিত বলেও মন্তব্য করেন ইং। এদিকে কানাডায় অনুষ্ঠেয় ধনী দেশগুলোর জোট G7 সম্মেলনে ইরান ইসরায়েল ইস্যু প্রাধান্য পেতে যাচ্ছে। সম্মেলনের সম্ভাব্য এজেন্ডায় থাকছে রুশ ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের শুল্ক নীতি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের শত্রুদের একে একে দুর্বল করে চলেছে ইসরায়েল। হামাস, হেজবুল্লাহ, হুতি বিদ্রোহী গোষ্ঠীর পর এবার সরাসরি ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তেল আবিব। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব হামলার লক্ষ্য শুধু সামরিক ক্ষতি নয়, বরং ইরানের শাসক গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয়া। ১৩ই জুন শুক্রবার ইসরায়েলের মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলা হয় শনিবারও। পরপর দুদিন যুদ্ধবিমান দিয়ে চালানো ভয়াবহ হামলায় প্রাণ হারান ইরানের অন্তত ২০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। হামলার লক্ষ্যবস্তুতে আরও ছিল পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক ঘাঁটি এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু হামলায় তাদের ক্ষেপণাস্ত্র কমান্ড, ড্রোন ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। প্রক্সি গোষ্ঠী হামাস, হেজবুল্লাহ, হুতি সবাই চাপে। ৩ বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও। তাই ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এখন আগের চেয়ে অনেকটাই দুর্বল। সুন্নি প্রধান মুসলিম দেশগুলোর সাথে দ্বন্দ্বের কারণে আরব রাষ্ট্রগুলোকেও পাশে পাচ্ছে না ইরান। ফলে তেহরান এখন কৌশলগত দিক থেকে প্রায় একঘরে হয়ে পড়েছে। কেবল বাইরের চাপেই নয়, দেশের ভেতরেও বাড়ছে অসন্তোষ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি ও কর্তৃত্ববাদী আচরণের কারণে ইরানের সরকার বিরোধী মনোভাব বাড়ছে। ইসরায়েলের সামরিক আগ্রাসনে দেশটির শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের নিহতের খবর অভ্যন্তরীণ সেই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতিতে ইরানের শাসক গোষ্ঠীও পিছু হটবে না। পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে গিয়ে সরাসরি পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে ইরান। কিন্তু তেহরান যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তখন কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতিক্রিয়াও হবে কঠোর। বর্তমান বাস্তবতায় ইসরায়েল ও ইরানের সংঘাত আর শুধু সীমিত সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে এটি ক্রমেই একটি বিস্তৃত ভূরাজনৈতিক সংঘাতে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সংঘাত বন্ধে এখনই সক্রিয় না হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। দেখছেন ডিবিসির নির্বাচিত সংবাদ। ইসরায়েলের উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফা। গেল শনিবার এই শহর এবং এর আশেপাশের এলাকায় ছোড়া হয় ইরানি ক্ষেপণাস্ত্র। কেন বারবার নিশানায় হাইফা? কি এমন রয়েছে এই শহরে যা একে করেছে কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ? ইসরায়েল ইরান উত্তেজনা এখন সরাসরি পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। বদলা হিসেবে গেল শনিবার ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয় হাইফা ও তেল আবিব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, একদিনে ছোড়া হয়েছে শতাধিক ক্ষেপণাস্ত্র।
ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা কেন গুরুত্বপূর্ণ, কেনই বা ইসরায়েলের লক্ষ্যবস্তু এটি? ওয়াশিংটন বলছে, হাইফায় রয়েছে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি, রয়েছে বেশ কিছু তেল শোধনাগার ও বহু রাসায়নিক কারখানা। শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত এই বন্দরনগরী ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। রয়টার্স জানায়, দেশটির মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই হয়ে থাকে হাইফা বন্দর দিয়ে। এর নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে আয়রন ডোম সহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা। এদিকে আল জাজিরা প্রতিবেদন বলছে, এ শহরে রয়েছে গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামো। সব মিলিয়ে হাইফা শুধুই একটি শহর নয়, বরং ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক কেন্দ্রবিন্দু। ইসরায়েল যখন ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, তারই জবাবে এবার হাইফার এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নিশানা করেছে তেহরান। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসির নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। ইসরায়েল ইরানে পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আর এই উত্তেজনার আঁচ ছড়াচ্ছে বিশ্বজুড়ে। দুদেশই হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়ায় সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে এমন শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার খবরাখবর জানাচ্ছিলাম। এই বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকমল হোসেন। অধ্যাপক আকমল, আপনাকে স্বাগত। আমরা একটু শুরুটাই জানতে চাই যে ইরান এবং ইসরায়েলের এই সংঘাত তো নতুন নয়, বহুদিনের পুরনো। তারপরে এখনকার যে ঘটনাটা ঘটছে সেটির প্রভাব মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব জুড়ে ছড়াতে পারে। কিরকম প্রভাব? এটা তো সত্যি কথা যে এখন যে পর্যায়ে এই দুই দেশের মধ্যে সংঘাত চলছে, বিশেষ করে ইসরায়েল যেভাবে ইরানকে আক্রমণ করেছে, তাকে আমরা বলবো যে এটা এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। ইসরায়েলিরা সবসময়ই ইরানের ব্যাপারে শঙ্কিত থাকে, কারণ এর আগেও ইরানের যে সামরিক বাহিনীর কর্তাদের তারা হত্যা করেছিল ইরাকে বছর কয়েক আগে। বা আমরা জানি যে ইরানের ব্যাপারে তাদের আরো শঙ্কা বাড়লো যে ইরানের যে সমস্ত যাদের বলা যায় যে সহানুভূতিশীল শক্তি ছিল মধ্যপ্রাচ্যে, তো তারা যেমন হিজবুল্লাহ বা হামাস, এই সমস্ত শক্তিকে তারা দুর্বল করে দেওয়ার ফলে তারা এখন মনে করলো যে ইরানের যে পরমাণু শক্তি অর্জনের যে চেষ্টা, যেটাকে তারা মনে করছে যে ইরান ইতিমধ্যেই পরমাণু শক্তি অর্জন করে ফেলেছে, অস্ত্র বানিয়ে ফেলেছে, তো তাকে আর বেশি এগোতে না দিয়ে তারা আক্রমণ করলো। এবং এটা স্বাভাবিকভাবেই ইরান যে প্রত্যাঘাত করছে সেটা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের কারণে নয়, সাথে সাথে ইরানকে যেভাবে আপনার এবার ইসরায়েল আক্রমণ করেছে, মিসাইল আক্রমণ করেছে এবং তার কতগুলো শহরকে তারা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এমনকি ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, বিপ্লবী গার্ড যে বিমান বাহিনী প্রধান, এই তিন প্রধানকেও হত্যা করেছে। তো ফলে ইরানের পক্ষে এই প্রত্যাঘাত যেটা করা হচ্ছে সেটা খুবই স্বাভাবিক। ফলে এখন এই ধীরে ধীরে আপনার এই আক্রমণ প্রতি আক্রমণের ফলে আশেপাশের যে দেশগুলো আছে, প্রতিবেশী দেশগুলো, তারাও শঙ্কিত বোধ করবে। কেননা এই তাদের এই যে যুদ্ধ, যেটাকে আমরা যুদ্ধ যদি বলি, এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত বেশি লক্ষ্য হওয়ার সম্ভাবনা আছে। এখন একটা জিনিস আপনি খেয়াল করেছেন, কারণ এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের একটা প্রত্যক্ষ মদত আছে। এটি ট্রাম্পের বক্তব্যে পরিষ্কার, কারণ তিনি প্রশংসা করে বলেছেন যে চমৎকার হামলা হয়েছে, ইসরায়েলকে প্রশংসা করেছেন। আজকে আবার বলছেন সংযত আচরণ করার জন্য দুই দেশকে। এই দ্বিমুখী আচরণগুলো কেন? আমি কখনোই ট্রাম্পকে একজন তার মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ আছে। কেননা তিনি
মার্কিন যুক্তরাষ্ট্রে আরো অন্যান্য প্রেসিডেন্ট আগে শাসন করে গেছে, কিন্তু ইনি একজন ব্যতিক্রমী ব্যক্তি এবং তিনি তার অভ্যন্তরীণ নীতি এবং বৈদেশিক নীতির ব্যাপারে চমক তৈরি করার চেষ্টা করে। এবং ইসরায়েলের প্রতি তার যে সমর্থন, আমেরিকা তো বরাবরই ইসরায়েলকে সমর্থন দিয়ে এসছে, কিন্তু ট্রাম্পের সময় আমরা এর আগের বারও দেখেছি এবং বর্তমানেও দেখছি যেটা ট্রাম্প সমর্থন দিচ্ছেন সেটা যে কোনো ভাবে বলা যায় যে আন্তর্জাতিক কূটনীতির বাইরে যে কথা বলছেন। তিনি বলছেন যে ইরান শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে ইরানকে একটা সমঝোতায় আসতে হবে। তার মানে ইসরায়েলের যে ঔদ্ধত্য বা ইসরায়েলের যে আক্রমণাত্মক যে ভঙ্গি সেটা তার চোখে পড়ছে না, বরং ইরানকে তিনি দায়ী করছেন। এবং এটা খুবই স্বাভাবিক যে দেশগুলো আমেরিকার বৈদেশিক নীতিতে শত্রু রাষ্ট্র, অতীতেও তারা তাই করেছে। যখন ইরাক সাদ্দাম হোসেনের শাসনের দিন ছিল তখনও আমেরিকানরা ইরাককে যেভাবে দেখতো, আজকে ট্রাম্পের সময়ও ইরান সেরকমই একটি রাষ্ট্র যে যাকে যে কোনো ভাবেই হোক আপনার আয়ত্ত নিয়ে আসতে হবে না, তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কারণ এতদিন ধরে যখন নানা নিষেধাজ্ঞার কারণে তাদেরকে আটকানো যাচ্ছে না, এ কারণে যে কোনো ভাবে হোক নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, গাজায় ইসরায়েলের যে অবস্থা, তারপরে ইরানে এভাবে হামলা করা, তারপরে মাঝখানে লেবাননে হামলা করা হয়েছিল, যদিও হুতি হিজবুল্লাহকে লক্ষ্য করে, কিন্তু আরব বিশ্ব চুপ। আরব বিশ্বের এই ভূমিকা, ধরেন ইরানের ব্যাপারটা বুঝলাম যে শিয়া সম্প্রদায়ের তারা, এ কারণে তারা হয়তো অনেকে পছন্দ করে না, কিন্তু গাজা কোনো টু শব্দ নেই। কিন্তু আরব বিশ্বের এই ধরনের আচরণ, আরব নেতৃবৃন্দ তারা বরাবরই আমি বলবো যে দুর্বল মনের, বা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি বিরোধিতা যায় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না। এবং তারা বরং ইসরায়েলের সাথে, যেমন আরবদের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ট্রাম্পের গত শাসন আমলে তারা এই যেটা আরব আমিরাতকে দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে মরক্কো বা সুদান এই সমস্ত দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে। ফলে এরা ইরানের শুধু শিয়া সুন্নির বিষয় না, এটা হচ্ছে যে ইরানকে যাতে এই অঞ্চলে শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে না পারে, কেননা তাহলে ইরানের মানে যেমন সৌদি আরব বা এই সমস্ত রাষ্ট্রগুলো যারা আঞ্চলিক নেতৃত্ব অভিলাষী, সৌদি আরব এই অঞ্চলে অনেকদিন ধরেই তার শক্তি বৃদ্ধি করতে চেষ্টা করেছে, যার পেছনে মার্কিন সমর্থন তাদের আছে। তো সুতরাং এখন ইরানকে যখন তারা দেখছে যে ইরানও তার শক্তি বাড়াচ্ছে এবং পরমাণু শক্তি হয়তো ইরানকে ইতিমধ্যে সে সংগ্রহ করেছে বা সংগ্রহ করার পথে আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমেরিকা যখন আলাপ করতে চাচ্ছিল ইরানের সাথে এবং এই আপনার আলোচনা শুরুর আগেই ইসরায়েল এভাবে আক্রমণ করা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে ইরানের সাথে আলোচনা হওয়ার কথা ছিল সেটাকে নস্যাৎ করে দিয়ে ইসরায়েলের আক্রমণ, এটা আমেরিকার সমর্থন ছাড়া সম্ভব না। আমেরিকা এক সময় তারা বলছে আমরা জানি না, আমরা জানতাম না, আবার বলছে যে ইরানের উচিত তাড়াতাড়ি এই ব্যাপারে একটা সমঝোতা করে ফেলা। তো সুতরাং তাদের এই দ্বিচারিতা বা দ্বিমুখী আচরণ, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের, এটা অবাক হওয়ার কিছু নেই বলে আমার মনে হয়। অধ্যাপক আকমল, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। ধন্যবাদ আপনাদের। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে সুবাতাস। অনেক শঙ্কা কেটে গিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তবে তারা বলছেন বৈঠকই শেষ কথা নয়, সামনে আছে নানা চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনীতিতে অনেকদিন পর এমন উত্তাপ দেখল বাংলাদেশ।
ফলপ্রসূ বৈঠক হয়েছে উল্লেখ করে এটাকে রাজনীতির জন্য ইতিবাচক বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি। এদিকে বৈঠকের একদিন পর জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে জানিয়েছে সেখানে একটি দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। আর এনসিপি বলছে বৈঠকে নির্বাচন ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার বিচার প্রসঙ্গটি তেমন আসেনি। এই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। এই অবস্থায় ইতিবাচক দিকের পাশাপাশি বৈঠক নিয়ে কিছু প্রশ্ন বিশ্লেষণ সামনে এসেছে। যেমন বৈঠক পরবর্তী স্বস্তি টেকসই হবে তো? বিএনপি কি বেশি লাভবান হলো? এক পক্ষের সন্তুষ্টি আর অন্য পক্ষের অসন্তোষে সংকট বাড়বে না তো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পুরোপুরি স্থিতিশীল অবস্থায় যেতে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বৈঠকে কিন্তু শেষ কথা না, সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি মনে করি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না এই সরকারের অধীনে হবে, প্রশাসনিক যে ব্যবস্থাপনাটা কি হবে। তারেক রহমানের মধ্যে যে বৈঠক সেটা খুবই শীর্ষ পর্যায়ের একটা বৈঠক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক। সেই বৈঠকের ব্যাপারে ভিন্নমত থাকতেই পারে। এই আলাপ আলোচনাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেয়ে এটাকে সলিড করতে হবে। আমি এখনও মনে করছি না যে এটা একেবারে খুব দৃঢ় কিছু ঘটে গেছে। তাদের পরামর্শ, কোনো ইস্যুতে অনড় অবস্থানে না থেকে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে হবে দলগুলোকে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবার একটা মব সৃষ্টি হবে, মবক্রের সৃষ্টি হবে, তারা হয়তো আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করবেন। জিনিসটা যেন এমন পর্যায়ে না যায়। ডেমোক্রেটিক প্রসেসের দিকে যদি আপনি না যান তাহলে তো আমি মনে করি যে দেশ আবারও ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে। একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে। এইটা যেন স্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে, এক্ষেত্রে সবারই সতর্ক থাকাটা খুব জরুরি। রাজনৈতিক সমীকরণের জটিল হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে দলগুলোর মাঝে ছাড় দেওয়ার প্রবণতা এবং এ নিয়ে চর্চা করাও অনেক বেশি প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া দরকার বলে আমি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডনের প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে সেটি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলা যেতে পারে। সচিবালয়ে এসব কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সেখানে হাজির হয়ে ইশরাক বলেছেন সরকারের দায়িত্ব তাকে শপথ করানো, আর উপদেষ্টা আসিফ মাহমুদ আইন আদালতের নির্দেশনা অমান্য করেছেন বলেও অভিযোগ করেন তিনি। নগর ভবন তালাবদ্ধ রেখেই সেবা দেওয়ার ঘোষণাও দিয়েছেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ করানোর দাবিতে ঈদের আগে ২২ দিন নগর ভবনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। ছুটির পর রবিবার সকালে আবার শুরু হয় কর্মসূচি। নগর ভবনের সিঁড়ি, সামনের সড়ক জুড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের একটাই দাবি, নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে। কোর্ট থেকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বলেছে, এখনো তারা গড়িমসি করছে। ইশরাক হোসেন ভাইকে মেয়রের দাবিতে তাকে আমাদের এই নগর ভবনের দায়িত্ব তাকে যাতে বুঝিয়ে দেওয়া হয়, আমরা সেই দাবির জন্য আমরা এখানে এসেছি। আমাদের চূড়ান্ত দাবি, যেই পর্যন্ত ইশরাককে মেয়র ঘোষণা করা না হবে এই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমরা চালিয়ে যাব। 11:30টার দিকে আন্দোলনের স্থলে আসেন ইশরাক হোসেন। অভিযোগ করেন শপথ পড়াতে গড়িমসি করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন। জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার, পেছনে আসার কোনো সুযোগ নাই। তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন ইশরাক। পূর্ণ
পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। এখন থেকে সিটি কর্পোরেশনের দৈনন্দিন সেবাগুলোর তত্ত্বাবধান নিজেদের পক্ষ থেকে পরিচালনার ঘোষণাও আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে। জন্ম নিবন্ধন সহ আরো ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে। হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসির নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়ায় প্রমাণ করে অর্থ পাচার নিয়ে সরকারের দাবির যথার্থতা আছে, এমন মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, আদালতের বাইরে পাচারকারীদের সঙ্গে সমঝোতা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। ব্যাংক একীভূত হওয়ার কারণে কোনো ব্যাংক কর্মীর চাকরি যাবে না বলেও জানিয়েছেন গভর্নর। বাংলাদেশ সরকারের দেয়া তথ্যের ভিত্তিতে বেক্সিমকো গোষ্ঠীর শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের 9 কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 17 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। বাংলাদেশ থেকে পাচার হওয়া এসব সম্পদ ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরুর কথা জানালেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। কিছু মামলা হবে ক্রিমিনাল, কিছু মামলা হবে সিভিল, এটা করবে আমাদের আইনজ্ঞরা। আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এটাকে যেতে হবে। তথ্য উপাত্তগুলো যেটা আমরা সরবরাহ করেছি সেটার ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি আদালতের অনুমতি নিয়ে বাদী ও বিবাদীর সমঝোতার মাধ্যমেও মামলা নিষ্পত্তির বিধান আছে। গভর্নর জানান, পাচার হওয়া টাকা উদ্ধারে সে পথে হাঁটবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার, তবে ঢালাওভাবে এমন সুবিধা দেওয়ার পক্ষে নন তিনি। আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা প্রক্রিয়া, এটা এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে কিভাবে যাবে, এবং কেস বাই কেস হবে, এটা কোনো মানে হোলসেল হবে না। এ সময় কয়েকটি ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে গভর্নর জানান, একীভূত হওয়ার কারণে কোনো ব্যাংক কর্মীর চাকরি যাবে না। কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেবো। এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলবো, আপাতত কোনো চিন্তার কারণ নেই, আমরা পরে কনসলিডেটেড করে আমরা হয়তো ব্রাঞ্চ বাড়িয়ে ফেলতে পারি, শহরে হয়তো কিছু ব্রাঞ্চ কমিয়ে ফেলবো, গ্রামে ব্রাঞ্চ বাড়িয়ে ফেলবো, তো আমরা রিডিপ্লয় করবো। তিনি আরও জানান, আইন এমনভাবে করা হচ্ছে যেন কোনো ব্যাংক বিপদগামী হলে তা উদ্ধারে তৎপর হতে পারে বাংলাদেশ ব্যাংক। যদি ব্যাংকগুলো নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, তাদেরকে হয় একীভূত করা, লিকুইডেট করা, বা যেটাই করা হোক সেটা করা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শক্তির বিচারে বাংলাদেশ শ্রীলঙ্কা সমপর্যায়ের দল, দুই দলই টেস্ট জয়ের জন্য নামবে মাঠে। তাই গল এ অনুষ্ঠেয় সিরিজের প্রথম টেস্টে ড্র নয়, ফলাফলই দেখতে পাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। অভিজ্ঞ এবং তারুণ্যের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু প্রত্যাশা করছেন সাবেক এই নির্বাচক। এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে, বিকজ যেটা বলছি প্রথম থেকে, যে একজনের জন্য 3টা ফরম্যাট আসলে একটু মোস্টলি মেন্টালি বেশি হয়ে যায়। ক্যারিয়ারে খেলা 50 টেস্টের 18টিতে ছিলেন নেতৃত্বে, তার মধ্যে আবার 4টা খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। টাইগারদের সেই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন লঙ্কার 6 আর বাংলাদেশের 9 নম্বর টেস্ট র্যাঙ্কিংয়ের ফারাকটা মানতে চাইলেন না। বললেন, দুই দলই সমপর্যায়ের, একে অপরকে হারানোর টার্গেট সেট করেই নামে মাঠের লড়াইয়ে। তাই মঙ্গলবার গলে শুরু হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্টের ফলাফল দেখতে পাচ্ছেন সুমন। শ্রীলঙ্কা সাচ এ সাইড, শ্রীলঙ্কা কিন্তু ভেরি মাচ বিটেবল, আমাদের সাথে খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই। যেই দল ভালো খেলবে সেই দলই জিতবে, এবং শ্রীলঙ্কানরাও কিন্তু আমাদের সাথে যখন গেলে কাইন্ড অফ যে ওরাও চায় যে এই দলটাকে হারানো সম্ভব। খুব বেশি বৃষ্টি যদি বাধা না আসে তাহলে হয়তো আমরা একটা রেজাল্ট দেখতে পারবো। দলের শক্তি দুর্বলতার প্রশ্নে বাংলাদেশের ব্যাটিং পিছিয়ে রেখে বোলারদের এগিয়ে রাখলেন সুমন। বললেন, এই গলেই ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিম এখনও আছেন দলে। শান্ত লিটনদের সামর্থ্য প্রমাণিত, তাই গল টেস্ট নিয়ে আশাবাদী হওয়ার পক্ষে সাবেক এই নির্বাচক। গল টেস্ট আমাদের মেমোরি কিন্তু বেশ ভালো, ট্রাভেল করেছিলাম টেস্টের সাথে, সেটা একটা ডাবল সেঞ্চুরি দেখেছিলাম, একটা 190 দেখেছিলাম। এই টেস্ট সিরিজের সাফল্যটা ডিপেন্ড করবে আমাদের টপ 5-এর উপর, আমি মনে করছি। আই থিঙ্ক আমাদের বোলাররা ভালো করবে, বোলারদের কাছ থেকে আমার কনফিডেন্স অনেক বেশি। সম্প্রতি টি-20তে লিটন দাসের পর মেহেদী মিরাজকে অধিনায়ক করা হয়েছে ওয়ানডে দলের। নজবুল হোসেন শান্ত যথারীতি টেস্ট ক্যাপ্টেন, তাতে অবশ্য সমস্যা দেখছেন না সুমন। অ্যাজ এ হিউম্যান বিং আমি শান্তকে চিনি, ইজ ভেরি নাইস। আমি মিরাজকে খুব ভালোভাবে চিনি, লিটনকেও চিনি। তো এরা সবাই খুব ভালো কোঅপারেটিভ। যখন শান্ত ক্যাপ্টেন ছিল, মিরাজ কিন্তু অনেক হেল্প করতো। সো আই এম শিওর মিরাজ ক্যাপ্টেন যে শান্ত সেটাই করবে। সো
সো আমার মনে হয় যে এটা ভালো কিছু হবে। আমরা আসলে শুরুতেই নেগেটিভ জিনিস চিন্তা না করে লেটস হোপ ফর দ্য বেস্ট। গলে লঙ্কানদের বিপক্ষে 2 টেস্ট খেলার অতীত অভিজ্ঞতায় বাংলাদেশের রয়েছে 1 ড্র আর সমান হার। সেই গ্রাউন্ডে নতুন শুরুর অপেক্ষায় টিম টাইগার্স। আমাদের টিমটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নির্বাচিত সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।